নমস্কার। এখন সময় সন্ধ্যে ৭টা, আর সন্ধ্যে ৭টা মানেই এক কথায় অঞ্জন ট্রাইব টিভির পর্দায়। তবে আজ আবারও আমার সহকর্মী অঞ্জনের পরিবর্তে আমি দিশা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সম্প্রতি দেখা গেছে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় মনসা পুজো করা হয়েছে। আর এই মনসা পুজো কারা করেছিলেন? সেখানকার গ্রামের মহিলারাই। আর সেখানে মা মনসার কাছে তারা কি চেয়েছিলেন? শাহজাহানকে ধরা হোক এবং তারা শান্তি চান। এ ধরনেরই প্রার্থনার সঙ্গে মা মনসার পুজো করা হচ্ছিল। তবে মনে হয় খানিকটা হলেও মা মনসা তাদের এই প্রার্থনায় সাড়া দিয়েছেন, কারণ সম্প্রতি কলকাতা হাইকোর্ট থেকে শাহজাহানকে গ্রেফতারের স্বাধীনতা দেওয়া হলো। ইডি হোক, সিবিআই হোক, যেই হোক না কেন শাহজাহানকে গ্রেফতার করতে পারবে। এ ধরনেরই এক বিবৃতি সম্প্রতি জারি করা হলো কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আর পাশাপাশি এই লোকসভা ভোটকে ঘিরেও কিন্তু এক রকমের তোড়জোড় শুরু হয়েছে। নানা রকম জল্পনা কল্পনা, নানা রকমের প্রচার, এবং এই প্রচারের মধ্যে দিয়ে নানা রকমের পরিকল্পনা, পদক্ষেপ, কর্মসূচি সমস্ত কিছুই চলছে। আর ঠিক তার মধ্যে থেকেই কেন্দ্র থেকে উঠে এলো কা প্রসঙ্গ, অর্থাৎ আবারও এই নাগরিকত্ব সংশোধনী ইস্যু। আর এবার উদ্দেশ্য মূলত সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া। আজ এই দুটি বিষয় নিয়েই এই 1 ঘন্টার মধ্যে কথা বলার চেষ্টা করব। তবে তার আগে সাফ প্রশ্ন। হাইকোর্টের নির্দেশ বিপদ বাড়ালো শেখ শাহজাহানের। সন্দেশখালী ঘটনার দায় কার? 7 দিনের মধ্যে শাহজাহানকে ধরবে পুলিশ। তৃণমূলের এতেও আত্মবিশ্বাস রহস্য কি? কা কি লাগু হবে নাকি ভোটের আগে জুজু হয়েই থেকে যাবে? হাইকোর্টের নির্দেশ বিপদ বাড়ালো শেখ শাহজাহান। সন্দেশখালীর ঘটনার দায় কার? 7 দিনের মধ্যে শাহজাহানকে ধরবে পুলিশ। তৃণমূলের এত আত্মবিশ্বাসের রহস্য কি? কা কি লাগু হবে নাকি ভোটের আগেই জুজু হয়েই থেকে যাবে? আজ এ ধরনেরই সমস্ত রকমের কিছু প্রশ্ন নিয়ে এই টানা 1 ঘন্টা আমরা আলোচনা করব বিস্তরভাবে। তবে তার আগে দেখে নেব এই বিশেষ প্রতিবেদন। প্রায় 10,000 কোটি টাকার রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ইডি যায় তদন্তে সন্দেশখালীতে পৌঁছানোর পর ইডি আধিকারিকদের উপর হামলা চালায় শেখ শাহজাহানের সমর্থকেরা। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আধিকারিকদের মারধরের পাশাপাশি তথ্য লোপাটের চেষ্টা করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনায় মদত দেয় রাজ্য পুলিশ বলে আরও অভিযোগ। তারপরেই ফেরার শেখ শাহজাহান। 57টি দিন পেরিয়ে গেল এখনও খোঁজ মেলেনি শেখ শাহজাহানের, অথচ কার্যত মুখে কুলু পেটেছে রাজ্য সরকার। সেই ইডি আধিকারিকদের মারধরের ঘটনার পর চলতে থাকে একের পর এক অভিযোগের পালা। জমি জবরদখল তো ছিলই, গরিব মানুষদের বাড়ি দখলেরও অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। শুধু এতেই থেমেছিল না অভিযোগের কলসি। এই অভিযোগের সঙ্গে আরও যোগ হয় মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণের। শুনতে অবাক হলেও এটাই বাস্তব। এমনটাই দাবি সন্দেশখালীর মহিলাদের। অভিযোগ, সন্দেশখালীতে ভারতের কোনো আইন চলে না, চলে শেখ শাহজাহানের আইন, অর্থাৎ শেখ শাহজাহানই শেষ কথা। সন্দেশখালীর কোনো মহিলা অথবা কোনো বউ দেখতে সুন্দর হলেন সেই নারীকে পছন্দ করে তৃণমূলের কার্যালয়ে নিয়ে যেত শেখ শাহজাহান। এমনটাই অভিযোগ এলাকার মহিলাদের। রাতে নিয়ে যাওয়া হতো ঠিকই, কিন্তু সারা রাত তাকে দিয়ে কি কাজ করানো হতো শুনলে একটু অবাকই হবেন। সন্দেশখালীর নারীদের অভিযোগ, মহিলাদের তুলে নিয়ে যাওয়ার আগের দিন বলে যাওয়া হতো এই নারীকে তৃণমূলের কার্যালয়ে সন্ধ্যায় মিটিংয়ে যেতে হবে, ব্যাস মানতেই হবে সন্দেশখালীর নবাবের কথা। অমান্য করার সাধ্য কারণ নেই, অমান্য করলেই চলতো বাড়িতে হামলা। এমনকি স্বামীকে মেরে ফেলার হুমকিও দেওয়ার অভিযোগ তুলেছেন এলাকার মহিলারা। গ্রামবাসীদের আরও অভিযোগ, সারা রাত মহিলাদের দিয়ে অশ্লীল কাজ করানো হতো, এমনকি ব্যক্তিগত কাজও করানো হতো মহিলাদের দিয়ে, যার কারণেই মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে সব অভিযোগ পেয়েও কার্যত শেখ শাহজাহানকে এখনো গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশ বলে এমনই অভিযোগ। 57টি দিন পেরিয়ে গেলেও অধরা শাহজাহান। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে কোনো বাধা নেই, এই নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বলা ভালো, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা নিয়ে ইডি এবং সিবিআই এর হাত খুলে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন,
বলেন, সিবিআই, ইডি এবং রাজ্য পুলিশ যে কেউ শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে পারে। সন্দেশখালী একটি বিশেষ মামলায় বিষয়টি স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালী মামলায় বেশ কিছু পরিবর্তন চেয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলায় এই দিন নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, গত সোমবার সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে নিয়ে বড় নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দেয়, সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করা হলো। শেখ শাহজাহানকে পার্টি করার বিষয়টি দুটি সংবাদপত্রে নোটিশ দিয়ে জানায় হাইকোর্ট। শেখ শাহজাহানকে গ্রেপ্তারিতে আদালতে কোনো স্থগিতাদেশ নেই বলেও জানিয়ে দেন প্রধান বিচারপতি। রাজ্য পুলিশ, সিবিআই, ইডিকেও মামলায় পার্টি করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বুধবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে এজি বলেন, নির্দেশে কিছু সংশোধনের প্রয়োজন। ওকে দুটি মামলায় যুক্ত করা হবে, অথচ দুটি এফআইআর এর স্থগিতাদেশ আছে, তাই সমস্যা হচ্ছে। পাল্টা প্রধান বিচারপতি তাকে প্রশ্ন করেন, তার মানে আপনি জানেন উনি কোথায় আছেন? রাজ্য তার নিজের দায়িত্ব এড়িয়ে থাকতে পারে না এই ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষেত্রে। ইডির দাবি, রাজ্য পুলিশকে তদন্তভার দেওয়া হলে তথ্য প্রমাণ বিকৃত করবে। রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করলে তাকে লঘু ধারায় মামলা করা হবে এবং তার জামিন পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। সিবিআই গ্রেপ্তার করলে কোনো অসুবিধা নেই। এরপরই প্রধান বিচারপতির মন্তব্য, হ্যাঁ, সিবিআই এবং ইডি যদি চায় তারাও গ্রেপ্তার করতে পারে। আদালতে ইডির সওয়াল, আগের যে 43টি মামলা রয়েছে সেখানে পুলিশ গ্রেপ্তার করতে পারে, সেখানেও শেখ শাহজাহানের নাম রয়েছে, এই মামলায় কেন? এই মামলায় শুনানির পর উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হোক। প্রধান বিচারপতির মন্তব্য, মানুষের দ্বারা নির্বাচিত একজন জনপ্রতিনিধি কখনো পালিয়ে বেড়াতে পারেন না, তিনি কখনো এড়িয়ে যেতে পারেন না, আইনকে অস্বীকার করার স্পর্ধা দেখাতে পারেন না। আমরা আবারও স্পষ্ট করে বলছি, শেখ শাহজাহানকে গ্রেপ্তারির কোনো স্থগিতাদেশ নেই আদালতে। কাল একটা খবর পেলাম যে অভিযোগের আগেই এফআইআর হয়েছে। প্রধান বিচারপতির এই মন্তব্যের পরই রাজ্যের এজির দাবি, ওটা ক্লারিক্যাল মিস্টেক। প্রধান বিচারপতি পর্যবেক্ষণ, রাজ্যের পুলিশে যথেষ্ট দক্ষতা রয়েছে গ্রেপ্তারে। হাইকোর্ট দেখেছে পুলিশ সংক্রান্ত মামলায় সকালে শাশুড়ি অভিযোগ জানালে বিকেলেই পুত্রবধূ গ্রেপ্তার হয়। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, জেলা পরিষদের নির্বাচিত এক জনপ্রতিনিধি পালিয়ে বেড়ানোর অনুমতি দেওয়া হয়নি। রাজ্যে দেখানোর নির্দেশনামা অনুসারে শাহজাহানকে গ্রেপ্তারে কোনো বাধা নেই। এই মামলায় আগামী সোমবার পরবর্তী শুনানি। কবে গ্রেপ্তার হবে সন্দেশখালীর নবাব শেখ শাহজাহান? কবে নির্যাতিতা মহিলারা নিজেদের সুরক্ষিত মনে করবেন? কবে গরিব দুস্থ মানুষেরা নিজেদের জমি ফিরে পাবেন? এইসব প্রশ্ন রীতিমতো সন্দেশখালীবাসীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সন্দেশখালী এখন রাজ্য নয়, কেন্দ্রেও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, যার কারণে তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় সরকার সন্দেশখালী নিয়ে লোকসভা নির্বাচনের আগে বড়সড় রাজনীতি করতে চাইছে। সূত্রের খবর, মার্চ থেকে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরী হতে চলেছে। মার্চের প্রথম সপ্তাহে লোকসভা নির্বাচনও ঘোষণা করা হবে। এমন পরিস্থিতিতে আচরণবিধি কার্যকর হওয়ার আগেই এই বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। সব মিলিয়ে সন্দেশখালী এখন কেন্দ্রীয় সরকারের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বলেই জানা গেছে। তবে এই দুই সমস্যা রাজ্যবাসী কিভাবে মোকাবিলা করবেন এবং রাজ্য কেন্দ্র তাদের সমস্যা সমাধানে কি ভূমিকা গ্রহণ করে সেটাই এখন দেখা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। ফিরে এলাম বিরতির পর। তো প্রশ্ন যেটা বারবার উত্থাপিত হচ্ছে, কবে গ্রেফতার হবে সন্দেশখালীর নবাব শেখ শাহজাহান? কবে গ্রেফতার হবে সন্দেশখালীর নবাব শেখ শাহজাহান? পাশাপাশি কবে শান্ত হবে গোটা সন্দেশখালী? সন্দেশখালীর মহিলারা কবে থেকে তাদেরকে সুরক্ষিত বলে মনে করবেন? আর সেই সাথে যে প্রশ্নটা আরও একটা থেকে যাচ্ছে, সেখানকার গরিব দুস্থ মানুষরা কবে তাদের হারানো জমি ফিরে পাবেন? আজ এই ধরনেরই বহু প্রশ্ন নিয়ে এই টানা 1 ঘন্টা বিস্তর আলোচনা করার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমার ডান দিকে বিজেপি নেতা চন্দন দাস মহাশয় এবং আমার বাঁ দিকে রয়েছেন এসএফআই নেত্রী ঐশানী বাগচি মহাশয়া। আজ এই দুজনের সাথে আমরা এই টানা 1 ঘন্টা নিয়ে এ ধরনেরই বহু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে আমার প্রথম প্রশ্ন বিজেপি নেতা চন্দন মহাশয়কে, অবশেষে চন্দনবাবু, শেখ শাহজাহানকে গ্রেফতারের স্বাধীনতা দিল হাইকোর্ট, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, শেখ শাহজাহানকে নিয়ে তো অনেকদিন ধরে নাটক চলছে, আমরা দেখতে পাচ্ছি। বর্তমান আমাদের রাজ্য পুলিশ, আমাদের রাজ্যের যে প্রশাসন আছে, দলদাস প্রশাসন যাকে বলি আমরা, তারা সব জানে কোথায় আছে না আছে, সে নিয়ে তো অনেক দিন ধরে জল ঘোলা হচ্ছে। তো কোর্ট যখন নির্দেশ দিয়েছে শেখ শাহজাহান যেখানে থাকুক না কেন গ্রেপ্তার হবেই,
কিন্তু বিষয়টা দেখবেন যে একটা কোনো কেউ যদি অন্যায় করে কোনো দুষ্কৃতি বা কোনো যদি অন্যায় করে কেউ কারো বাড়িতে লুকিয়ে যায়, বাড়ির লোক যদি তাকে সাপোর্ট করে বা তাকে লুকিয়ে রাখে, তখন কিন্তু তদন্তে একটু অসুবিধা হয়। তো বর্তমান আমাদের রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে অনেকটা সেভ করার চেষ্টা করছে, আমাদের রাজ্য নেতৃত্বও অনেক সেভ করার চেষ্টা করছে। তো আমার মনে হয় যে আর বেশি দিন নেই, শুধু শেখ শাহজাহান না, আগামীতে আমাদের পশ্চিমবঙ্গে শেখ শাহজাহানের মতো অনেক অপরাধী আছে, দাগি অপরাধী আছে, ক্রিমিনাল আছে, তারা এক এক করে কিন্তু অ্যারেস্ট হবেই। কারণ হচ্ছে বর্তমান আমাদের জঙ্গল রাজ চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সাধারণ মানুষ কিন্তু সেটা জেনে গেছে আর তারা কিন্তু জেগে গেছে। আর কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ লোক জনগণ ঘুমিয়ে নেই। আস্তে আস্তে দেখবেন, আমরা এই সন্দেশখালির নিয়ে অনেক দিন ধরে খবর দেখছি, কিন্তু এই সন্দেশখালির মতো প্রচুর এরকম পশ্চিমবঙ্গে গ্রামগঞ্জ অনেক জায়গায় ঠিক একই রকম অত্যাচারিত হচ্ছে মহিলারা। তারা হয়তো এই মুহূর্তে আওয়াজ তুলতে পারছে না, কারণ হচ্ছে নানান রকম অসুবিধা আপনারা দেখছেনই, কিন্তু সময় চলে এসছে, এই জঙ্গলরাজ অবশ্যই শেষ হবে আর এই শেখ শাহজাহান অবশ্যই গ্রেপ্তার হবে। তার সাঙ্গপাঙ্গ যা আছে সব কিন্তু আস্তে আস্তে ঢুকবে। আপনি হয়তো বিগত দিনে দেখেছিলেন, শিবু হাজরা যখন ফেরার ছিল, তিনি ওই আমাদের বিকাশ সিংয়ের উপরে একটা কেস করেছিল, বিকাশ সিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেপ্তার করা হয়। শিবু হাজরাও পরে গ্রেপ্তার হয়েছে, কিন্তু তাকে অনেক সেভ করার পরে, সেফ গার্ডের পরে তাকে গ্রেপ্তার করা হয়। তো আর বেশি দিন নেই, ওই শেখ শাহজাহানের মতো যত আমাদের তোলাবাজ গুন্ডা যারা ক্রিমিনালরা আছে, তারা অবশ্যই এক এক করে ধরা পড়বে, তারা জেলে যাবে। একেবারে আমার পরবর্তী প্রশ্ন ঐশানী মহাশয়াকে, এই যে একটু আগে চন্দনবাবু বললেন যে তৃণমূল শেখ শাহজাহানকে সেভ করছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমেই বলতে হয় যে রাজ্য পুলিশকে ভৎসনা করছে হাইকোর্ট। কোর্টের কাছ থেকে গিয়ে শেখ শাহজাহানের মতো একজন ক্রিমিনালকে গ্রেপ্তারের আদেশ বের করে আনতে হচ্ছে, এটা রাজ্যের লজ্জা। যিনি পুলিশ মন্ত্রী রয়েছেন এই রাজ্যের, যিনি পুলিশ মন্ত্রী রয়েছেন, মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা ব্যানার্জি, আমাদের মতে ওনার পদত্যাগ করা উচিত। যে এই রাজ্যে পুলিশ প্রশাসনের নামে কিচ্ছু নেই, যে হাইকোর্টের কাছ থেকে আজকে একটা নির্দেশ জারি করে আনতে হচ্ছে যে শেখ শাহজাহানের মতো গুন্ডাকে অ্যারেস্ট করতে হবে। মহিলারা প্রতিবাদ করছে, রাস্তায় নেমে বাড়ি ঘর ভেঙে দিচ্ছে, ঝাঁটা লাঠি হাতে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে তাদের ইজ্জত লোটা হয়েছে, তাদেরকে তৃণমূল আজকে দিনের পর দিন শোষণ করছে, তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের চাষযোগ্য জমিকে জলা জমিতে পরিণত করে সেখানে মাছ চাষ করা হচ্ছে। এই রকম একটার পর একটা ঘৃণ্য অপরাধ করে গেছে যেই লোকটা দিনের পর দিন, তাকে এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারছে না। এটা এই রাজ্যের একটা লজ্জা, এই রাজ্যের লজ্জা, আর এর জন্য পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। একেবারে যেমনটা এই মুহূর্তে ঐশানী মহাশয়া বললেন এবং পাশাপাশি চন্দন মহাশয়া বললেন, তবে আরেকটা যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে গিয়ে সম্প্রতি এক্স হ্যান্ডেলে কিন্তু শুভেন্দু অধিকারী নিজেই পোস্ট করেছিলেন যে মমতার আঁচলেই নাকি শুভেন্দু অধিকারী লুকিয়ে রেখেছেন। অর্থাৎ তিনি যেটা বলতে চাইছেন যে গতকাল 12টা থেকেই মমতা নাকি পুলিশের হেফাজতে রয়েছেন। এই বিষয়ে কি বলবেন চন্দনবাবু? দেখুন, এটা আমাদের বিরোধী নেতা বলেছে, এটা একদম 100% ঠিক। আর একটা বিষয় হচ্ছে, এটা এখন পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ জানে যে কারা সেভ করছে, এটা নিয়ে আমাদের নতুন করে বলার কিছু নেই। আমি আবারও বললাম যে আমরা হয়তো শেখ শাহজাহানকে নিয়ে অনেক রকম খবর দেখছি, তর্ক বিতর্কর মধ্যে যাচ্ছি, কিন্তু পশ্চিমবঙ্গে এরকম অনেক শেখ শাহজাহান আছে যাকে আমাদের নেত্রী আঁচলের তলে লুকিয়ে রেখেছে। কিন্তু আমি আবারও বলছি, আর আঁচলের তলে লুকানোর জায়গা নেই, কারণ আগামীতে লোকসভা ভোট আছে, তারপর আপনারা দেখবেন জনগণের রায়, এবং বর্তমান সে আমাদের সন্দেশখালির মতো মা বোনেরা গোটা পশ্চিম বাংলায় জেগে উঠবে। আগামীতে যে আমাদের তৃণমূলের নেতা নেত্রীরা যারা অত্যাচারিত করছে, লোকের জমি দখল করছে, যাদের স্বাধীনতা হরণ করছে, এবং জনগণের যেভাবে জমি লুট করা, সম্পত্তি লুট করা, তাদের ইজ্জত হরণ করা,
যে আরম্ভ হয়েছে বা যেটা একটা সময় গিয়ে কিন্তু মানুষ তার প্রতি উত্তর দেবে, আর সেই সময়টা চলে এসছে। তো কোনো আঁচলের তলায় কেউ লুকিয়ে থাকতে পারবে না, চলে এসছে, সাধারণ মানুষ জেগে গেছে, এখন আর সম্ভব না। আপনারা দেখবেন এই সন্দেশখালির মতো প্রচুর জায়গায় এরকম মহিলারা কিন্তু আস্তে আস্তে নানান রকম তাদের অভিযোগ জানানো শুরু করেছে, আর এখন প্রকাশ্যে সবাই কিন্তু আস্তে আস্তে তাদের বিষয়গুলো জানিয়ে তুলবে। একেবারেই। আর এ বিষয়ে আমি জানবো আমাদের পরবর্তী অতিথি ইতিমধ্যেই আমার সাথে এসে যুক্ত হয়েছেন চৈতালি ঘোষ মহাশয়া, তার কাছ থেকে আমরা এই মুহূর্তে জেনে নেব। চৈতালি দি, এই যে এই মুহূর্তে চন্দনবাবু যেমনটা বললেন, এই যে শেখ শাহজাহানকে গ্রেফতারের স্বাধীনতা দেওয়া অর্থাৎ হাইকোর্টের পক্ষ থেকে, পাশাপাশি এই যে শুভেন্দুর এক্স হ্যান্ডেলে পোস্ট, গতকাল রাত 12টা থেকেই নাকি মমতা পুলিশের হেফাজতে রয়েছে শেখ শাহজাহান, এ বিষয়ে আপনার মতামত কি? আছে তো না, আমিও কিছু শুনছি। ফিরে এলাম বিরতির পর। আর আজ সন্দেশখালির পাশাপাশি এই কা নিয়ে এক বিস্তর আলোচনা করব এই 1 ঘন্টা সময়ের মধ্যে। তবে ইতিমধ্যেই আমার সাথে স্টুডিওতে এসে জড়িত হয়েছেন আমাদের আরও এক বিশেষ অতিথি, তৃণমূল নেত্রী চৈতালি ঘোষ মহাশয়া। চৈতালি ঘোষ মহাশয়া, আপনার কাছেই যাব আমি এই পরবর্তী প্রশ্নটি নিয়েই, যে একটু আগে চন্দনবাবু যেমনটা বললেন বা আমাদের যুবনেত্রী ঐশানী বাগচি মহাশয়া যেমনটা বললেন, যে এই যে শুভেন্দু অধিকারীর যে এক্স হ্যান্ডেলের পোস্ট, অর্থাৎ তিনি যেমনটা বলছে যে গতকাল রাত 12টার থেকেই নাকি মমতা পুলিশের আন্ডারেই রয়েছে শেখ শাহজাহান। পাশাপাশি আজ যেমনটা কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো যে ইডি হোক, সিবিআই হোক, যে কেউ হোক, এই স্বাধীনভাবে তারা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে। এই বিষয়ে আপনার কি মন্তব্য? হ্যাঁ, সেটা অবশ্যই মাননীয় হাইকোর্ট যেটা আদালত যেটা আমাদেরকে নির্দেশ দেবে সেটা তো অবশ্যই সকলের আমরা সকলেই মেনে চলার অবশ্যই চলা আমাদের কাছে একটা বদ্ধপরিকর ব্যাপার। কিন্তু আজকে মমতা পুলিশ, হয়তো এখন যারা সিপিএম বন্ধুরা রয়েছেন তারা আগে বলতো বামফ্রন্ট পুলিশ, এখন বলছে মমতা পুলিশ, এবং কেন্দ্রে বলছে মোদির সব আর্মি পুলিশ, তো আর্মিরা আছে, তো এটা মানুষ বলবেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের সঙ্গে দূর দূরান্ত অবধি, হ্যাঁ তিনি একজন দলের কর্মী, তিনি দল করতেন, এবং দল করতে গিয়ে যদি কেউ তার ব্যক্তিগতভাবে কোনো কিছু করে থাকে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কখনোই জড়িত নয়। এটা গেল একটা। তেমনি শেখ শাহজাহানকে অবশ্যই পুলিশ ধরার চেষ্টা করেছে, এবং সেই জায়গার মধ্যে কোথাও কোনো জায়গায় এমন কোনো কিছু নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তার ছত্রছায়ায় বা আঁচলের তলে লুকিয়ে রেখেছে। যদি আজকে প্রশ্নটা উঠে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে শেখ শাহজাহানকে লুকিয়ে রাখে, তার যেটা বিরোধী বন্ধুরা বলছে, তাহলে পরে কি মণিপুর ঘটনার মধ্যে যখন মহিলাদেরকে নগ্ন করে রাস্তায় বার করে পিটিয়ে মারা হচ্ছে, সেই সময় কি তাহলে বিজেপির সেখানকার যে মুখ্যমন্ত্রী রয়েছে তারা কি সেই সময় যারা এই দোষ করেছিল তাদেরকে আঁচলে লুকিয়ে রেখেছিল, যার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল? অবশ্যই, নিশ্চয়ই যদি আজকে সেই ঘটনাটা সত্যি হয়ে থাকে, এই ঘটনাটা সত্যি হয়ে থাকে, তাহলে সেই জায়গায় তাদেরকে প্রশ্ন করতে হবে। এটা কখনোই কোনো জায়গায় কোনো নেতৃত্ব বা কোনো মুখ্যমন্ত্রী কখনোই চায় না যে মহিলাদেরকে যারা অসম্মান করবে তারা অবশ্যই দোষী হলে তাদের দোষী হবে, এটা সবসময় যে কোনো প্রশাসন চায়। একেবারে। চন্দনবাবু, আপনার কাছে আসবো। এই যে মণিপুর ঘটনা নিয়ে ইতিমধ্যেই চৈতালি দি যেমনটা বললেন, ওনাদের কাছে কোনো ইস্যু নেই, ওনারা কিন্তু যে কোনো বিষয় নিয়ে ঘুরে ফিরে মণিপুরে চলে যায়। মণিপুরে যেটা ঘটেছে খুব দুঃখজনক, তার জন্য কেন্দ্র বাহিনী তদন্ত করছে বা কেন্দ্রীয় প্রতিনিধিরা আছে। আর একটা কথা দিদি যেটা বললেন যে মমতা ব্যানার্জি শেখ শাহজাহানকে চিনতো না, জানতো না, তো দিদির কাছে একটা প্রশ্ন করি, বা তার কাছে হয়তো সেই খবর ছিল না শেখ শাহজাহান যা সাম্রাজ্যবাদী চালাচ্ছে। একদম। আপনার নেত্রী কিছুদিন আগে বলেছিল শেখ শাহজাহানকে ফাঁসানো হচ্ছে, যে আরএসএস এর ওইখানে ক্যাম্প আছে সন্দেশখালিতে, এবং যে মহিলারা অভিযোগ করছে তারা নাকি বহিরাগত। তাহলে আপনার নেত্রী যখন কিছুই যায় না, তো তাহলে আপনার শেখ শাহজাহানকে সেফগার্ড করার জন্য এই কথা কেন বলছিল? অবশ্যই সেটা সেফগার্ড নয় না, সেফগার্ড অবশ্যই আপনাদের কোন নেতা কোন যদি কোন কেসে বা কোন দুর্নীতিভাবে কোন ক্রাইমের সঙ্গে যুক্ত হয়, তখন কিন্তু আপনাদের একমাত্র ভারতবর্ষে একটাই দল আছে, এমন একজন
নেত্রী, ভারতবর্ষে তিনি একটাই প্রথম তৃণমূল কিন্তু দল নন্দীগ্রাম নিয়ে আন্দোলন যে করেছেন যত বড় মানুষের অন্যায় জমি করুক বাঁচানোর তাকে জন্য। তত বড় আর যোদ্ধা বলা হয়, না, তাকে না, তত বড় বীর বলা আপনি- হয়। আপনি যদি দেখেন- একমাত্র পশ্চিমবঙ্গে এটা সম্ভব। তাহলে পরে আমাকে বলতে তাদেরকে হবে যে বীর আজকে- যোদ্ধা বলা হয়। আজকে যখন আপনি আপনার অনুব্রত গুজরাটে মণ্ডল এরকম দেখুন, ঘটনা হয়েছিল, শেখ শাহজাহান আজকে দেখুন, যখন রেপ আপনি করে নিয়ে সেই মেয়েটাকে ঘুটে বালুকে নিয়ে দেখুন। দেওয়া হয়েছিল, সেই সময় তো কাউকে ঢুকতে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ তো এমন একটা জায়গা যেখানে সব নেতৃত্বরা সবাই স্বাধীনভাবে কোথায় ঢুকতে পারছে? যে কোনো দল যেতে পারছে। 144 ধারা সন্দেশখালীতে 62 কিলোমিটার দূরে অ্যারেস্ট হচ্ছে, 144 ধারা যদি তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। 144 কোর্টের ধারা রায় যদি নিয়ে, করা কোর্টের হয়, নির্দেশ নিয়ে সন্দেশখালী যাতে যাওয়া সেই হচ্ছে, জায়গাটা ঢুকতে অশান্ত না দিতে হয়, যাওয়া না, না, হচ্ছে না। সেই জায়গাটা যাতে আপনারা অশান্ত ঘুরে না ফিরে হয়। ওই আপনাদেরকে- একমাত্র পেয়েছেন। আপনাদেরকে- আর আপনাদের যেটা না, ইস্যু যেটা সেটা পাবে হচ্ছে কি? মণিপুর আপনারাও নিয়ে, পেয়েছেন শুধু পশ্চিমবঙ্গ। মণিপুর আরে হিন্দুত্ববাদী আপনাদের পশ্চিমবঙ্গতে আর আপনারা এইসব নিয়ে আপনারা সন্দেশখালী বারে বারে পেয়ে কথা বলছেন। আজকে তাছাড়া চোপড়ায় যখন- আপনাদের আর চোপড়ায় কোনো যখন ইস্যু 4টা নেই। বাচ্চা মারা গেল নির্মমভাবে, আরে সেখানে আসলে আপনাদের প্রতিনিধিরা আমরা গেল না তার কেন? জন্য দুঃখ সেখানে প্রকাশ কেন? করছি, সেটা দুঃখ খুব প্রকাশ করতে দুঃখজনক আপনারা ব্যাপার। যাননি, কিন্তু CPM একটা কথা এর কোনো বলি, বন্ধু যায়নি, সেইটা কি কোনো কংগ্রেসের প্ল্যান কোনো করে বন্ধু যায়নি। বিজেপির কোনো আপনারা নেতৃত্ব শুধুমাত্র বা একটা বিজেপির কোনো সন্দেশখালী কেউ পেয়ে তাদেরকে গেছেন। হত্যা অবশ্যই করেছিল? সেখানে প্রমাণ আপনাদের করা তৃণমূলের যায়নি। নেতা নেত্রীরা অবশ্যই প্ল্যান সেটা করে প্রমাণ হত্যা পাওয়া করে যায়নি। এবং যে এই জায়গায় সন্দেশখালীতে আপনারা এক শুধু মায়ের বললে হবে সন্তান না। খুঁজে পাওয়া এই যাচ্ছে না। চোপড়াতে আপনাদের বাড়ি তার আছে, বিষয়ে কি সেখানে বলবেন? উত্তরবঙ্গের জন্য আপনারা করণদিঘিতে বঞ্চিত 3জন রেখেছেন। বোমা আঘাতে উত্তরবঙ্গে সেই সময় আপনারা আঘাত দেখেননি হলো, কেন? তারপরে এক এসে পেয়ে গেছেন সন্দেশখালী। করণদিঘি এক নদীতে দেখুন, দুজন এক পেয়ে গেছেন ভাই বোন আপনারা ডুবে মারা গেল। সন্দেশখালী, আপনারা আপনার সন্দেশখালী কালিয়াচকে পেয়ে বোমা ঘাতে মারা গেল, সেই সব সন্দেশখালীতে বিষয়ে কারা আপনাদের মুখ খুলে না কেন? পেছন থেকে উস্কানি দিচ্ছে, সেটা আপনিও ভালো করে চারজন জানেন। শিশু মারা গেল, আপনারা যারা সেখানে উস্কানি অজান্তে দিচ্ছেন, একটা আপনারা ভালো করে অ্যাক্সিডেন্ট জানেন। ঘটেছিল। চোপড়ায় যখন আপনাদের একবার ঘটনা বর্তমান ঘটলো, কোনো ইস্যু আমাদেরকে নেই, যে সেখানে কোনো ছোট ছোট রাজ্যপালকে ইস্যু গিয়ে নিয়ে বলে, আপনাদের আমরা সময় গিয়ে বলে শেষ। তারপরে তাকে এখানে আপনাদের আনতে হলো। এখন বিদায় মানুষ নেওয়ার আর পালা। জবাব আপনাদের কোনো ইস্যু আর আপনাদের কাছে মানুষ নেই। আপনাদেরকে প্রত্যাখ্যান আপনাদের করেছে এবং করবে। হাঁসখালি, এটা আপনারা হাঁসখালির জানেন। কথাটা মনে এটা আছে? আপনাদের- হাঁসখালি এটা জীবন্ত শুধুমাত্র এক নাবালিকাকে আরে পুড়িয়ে আপনাদের- মেরেছিল, আরে আপনারা- তাকেও সমর্থন আপনারা কি করেছিল বলছেন? এবং আপনারা আপনার কি নেত্রী বলছেন? বলেছে, আপনারা কি বলছেন? আপনার নেত্রী তার জন্য রেড বেঁধে দিয়েছিল এবং একজন নাবালিকাকে বলে তার চরিত্র খারাপ, সে নাকি নেশা করতো। আপনাদের মতোই একজন অতিথি, তাকেও বলতে দিন। চৈতালি মহাশয়া, ঐশানী মহাশয় একজন অতিথি আপনাদের মতোই, তাকেও বলতে দিন। বলুন। দেখুন কি অদ্ভুত মিল রয়েছে এখানে তৃণমূল এবং বিজেপি দুজনের, আজকে অতিথিরা এসছে, কি অদ্ভুত মিল দুজনের কথা। একজন বলছে শুধু একটা মণিপুর দেখাচ্ছেন, একজন বলছে শুধু একটা সন্দেশখালী দেখাচ্ছেন। আমরা বলছি যে এই সন্দেশখালী, মণিপুর থেকে শুরু করে এই উত্তরপ্রদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যা যা ঘটনা ঘটছে, নারী নির্যাতন থেকে শুরু করে, জমি দখল থেকে শুরু করে, টেট কেলেঙ্কারি থেকে শুরু করে, এসএসসি কেলেঙ্কারি থেকে শুরু করে সমস্ত কিছু 34 বছর ধরে কে শিখিয়েছিল? শেখ শাহজাহানকে কে তৈরি করেছে? শেখ শাহজাহানকে কে তৈরি করেছে? আপনি বলুন। আপনারা 34 বছর ধরে এমন অন্যায় করেছেন, এমন শোষণ করেছেন, আর সিস্টেমে তৃণমূল চলছে। এবং আপনাদের যা অন্যায় সেটা মুখে প্রকাশ করা যাবে না। একজন শিশুকে হত্যা করে তার মাকে রক্ত খাওয়ানো হয়েছিল, মনে আছে? গর্বেতার ঘটনা মনে আছে? ঝাড়গ্রামের কথা মনে আছে? আপনারা কি বলতে চাইছেন? আপনারা ঘুরে ফিরে, আর আপনাদের তো কোনো ভূমিকাই নেই এখন। আপনাদের কোনো ভূমিকা নেই। এক মোবাইল আর এক টিভি চ্যানেল ছাড়া আপনাদেরকে আর কোথায় দেখা যায় না, কোথাও দেখা যায় না। আর প্রত্যেকটা অন্যায়ের সাথে প্রত্যেকটা অন্যায়কে আপনারা প্রশ্রয় দিয়ে আপনারা শিখেছেন গোটা পশ্চিমবঙ্গের লোককে। আপনাদের মুখে এইসব জিনিস বলার শোভা দেয় না। আপনাদেরকে লজ্জা পাওয়া উচিত যে পশ্চিমবঙ্গের অবস্থা আপনারা কি করেছিলেন। বিজেপি আর তৃণমূল একটাই দল। একদিকে যেমন মণিপুর, তেমনই ভাবে একদিকে সন্দেশখালী। আজকে সেখানে গিয়ে বিজেপি নেতারা নাটক করছে। কিসের নাটক করছেন আপনারা? বলুন কিসের নাটক করছেন? কেন যাচ্ছেন না? কেন সিবিআই তদন্ত করতে পারছে না? কিসের জন্য? আজকে কোর্টের কাছে গিয়ে চাইতে হবে। যখন যেখানে আন্দোলন করবেন, সেখানে জয় শ্রীরামের নারা লাগিয়ে হিন্দু মুসলিমে ভাগ করার চেষ্টা করছেন আপনারা। কোন দলের লোক? কে শেখ শাহজাহান তৃণমূল দলের লোক। আমরা বলছি শেখ শাহজাহান তৃণমূল দলের লোক। এইটা শুধু আপনারাই বলতে পারবেন। তৃণমূল আর বিজেপি একইভাবে মানুষকে ভাগ করে, একইভাবে মানুষকে ভাগ করে। বিজেপির বিরুদ্ধে কথা বললে বলবে সিপিএম আর তৃণমূল একটাই দল, তৃণমূলের বিরুদ্ধে কথা বললে সিপিএম আর বিজেপি একটাই দল। এই যে ধারা, সেটা একটাই ধারা, একইভাবে কথা বলে, একইভাবে আমরা চৈতালি মহাশয়কে যাব। অনেককে আপনারা ফোন করেছেন, আমাদের উত্তরবঙ্গ শান্ত শৃঙ্খলার মধ্যে ছিল, উত্তরবঙ্গটাও শেষ
মহাশয়া কি বলছেন? ঐশানীদি চৈতালি মহাশয়া কি বলছেন? চন্দনবাবু ঐশানী মহাশয়া কি বলছেন শুনবো। চৈতালি মহাশয়া কি বলছেন শুনবো, বলুন আপনি। আজকে যে আমরা সিপিএমের যে বন্ধু এসেছেন তিনি বললেন সত্যি সত্যি তিনি প্রাসঙ্গিক বলেছেন যে আজকে আমরা নন্দীগ্রাম যখন দেখেছি সেখানে তাপসী মালিককে হত্যা করা হয়েছিল এবং তাকে একটা গরিব ঘরের দলিত ঘরের মেয়ে তাকে 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 বলতে দিতে হবে সিপিএমের নেতাকে আজকে অ্যারেস্ট করতে পারেনি। আপনি বলুন একজন সিপিএম নেতার নাম, কিন্তু আজকে তৃণমূলের বুড়ি বুড়ি নেতারা তারা আজকে জেলের ভেতরে রয়েছে, একটার পর একটা দুর্নীতি, একটার পর একটা দুর্নীতি। বলুন না শেখ শাহজাহানকে কোথায় লুকিয়ে রেখেছেন? এতদিন ধরে রাজ্যের পুলিশ ধরতে পারছে না, শেখ শাহজাহানকে খুঁজে বের করতে পারছে না, কেন? কোথায় লুকিয়ে রেখেছে? বলতে অসুবিধা কোথায় আছে? জয় পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পাহারায় রয়েছে শেখ শাহজাহান। আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জেনে গেছে আজকে 34 বছর বামফ্রন্টের রাজত্বে মানুষ এতটাই 34 বছর বামফ্রন্টের রাজত্ব ছিল বলে পশ্চিমবঙ্গে এতদিন টিকে আছেন। আপনি কোন মুখে এখানে দাঁড়িয়ে একজন মহিলা হয়ে কথা বলছেন যে আপনার দলের বিরুদ্ধে মহিলারা এইভাবে কথা বলছে? লজ্জা লাগা উচিত আপনাদের দলের লজ্জা লাগা উচিত। এত কথা আপনাদের মুখে মানায় না, মহিলারা এইভাবে বেরিয়ে আসছে যেখানে দাঁড়িয়ে এই কথা মানায় না। একটু আগে চৈতালি মহাশয়া নন্দীগ্রাম প্রসঙ্গ তুলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আমরা শুনবো সেটা। চৈতালিদি, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সিঙ্গুর এবং নন্দীগ্রাম নিয়ে আমরা শুনবো। চৈতালিদি, ঐশানীদি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় লোক হয়ে তার বক্তব্য শুনতে চাইছেন না, আপনি কথা বলে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সেটা শুনবো। নন্দীগ্রাম এবং সিঙ্গুর নিয়ে তিনি কি বলেছেন শুনবো সেটা। সিঙ্গুর, নন্দীগ্রাম, খাতরা, বিষ্ণুপুর, এক জায়গার এক একটা চেহারা আছে, এটা মনে রাখবেন। একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না। আমি কোথাও রক্ত ঝরুক চাই না, কোথাও অত্যাচার চাই না। ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে, কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলবো না তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না এবং জ্ঞান তো দিই না, জ্ঞান তো দেবও না। অজান্তে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকেও আমি সমর্থন করি না, সর্বরকম সাহায্য করি। ভান্ডার খোলা যাবে না, কি আছে ভান্ডারে চৈতালি? অনেক ভান্ডার খুলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আন্দোলন করে উঠে এসছে এবং তিনি মানুষের জন্য এই যে বারবার বলছে যে আজকে সন্দেশখালিতে জমি এই দখল, মমতা বন্দ্যোপাধ্যায় ছিল যিনি নন্দীগ্রামে এই জমিগুলোর জন্য আন্দোলন করেছিল। এই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আন্দোলন করেছে, তাই তার কাছে এটা মনে হতেই পারে। আরে আমি তো বলছি না, আমি তো বলছি না, মানুষ যখন এর আগে আমরা বলছি, আমরা মুক্তকে বলছি যে দেখেন না কোথায় ভান্ডার। এর আগে তো বলেছিলেন অনেক তদন্ত করবেন, সিপিএমের নেতাদের জেলে সবাই মানুষ সেই আলমারি তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই আলমারি হারিয়ে গেছিল। এখন আছে ওনার ভান্ডারে আমরা দেখতে চাই। আরে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চাই, আমরা দেখতে চাই। আমরা বলছি বের করুন, আমরা বলছি, কিন্তু আপনাদের নেতারা বের করতে পারছে না। মমতা ব্যানার্জি আলমারি হারিয়ে ফেলছে, আর এই ভান্ডার হারিয়ে ফেলছে। এসব মিথ্যে কথা বারবার বলে কোনো লাভ নেই। মানুষ ভুলে গেছে এই সব নাটক সম্বন্ধে বলছেন, কিন্তু ঘরে গিয়ে আপনি আজকে কেন যাচ্ছেন না? সিঙ্গুরে কেন যাচ্ছেন না মমতা ব্যানার্জি? সন্দেশখালিতে কেন যাচ্ছেন না মমতা ব্যানার্জি? কেন যাচ্ছেন না? কোথায় কারখানা? আরে হাজার হাজার ছেলে মেয়ে বেকার হয়ে পড়ে আছে। আজকে সিঙ্গুরে কারখানা হলে এই প্রশ্নটা থাকছে আপনার কাছে চৈতালিদি, এই প্রশ্নটা থাকছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া গেলেন, জঙ্গলমহলে সফরে যাচ্ছেন, তিনি সন্দেশখালিতে কেন যাচ্ছেন না চৈতালিদি? রুটি বেলছেন, খেলছেন, একজন মুখ্যমন্ত্রীর কাজ এটা, একজন মুখ্যমন্ত্রীর কাজ এটা। মেনে নিতে হবে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনটাকে জানে এবং শেখ শাহজাহানকে নিয়ে যে কথা হচ্ছে আন্দোলনে কোনো ফল নেই। আজকে আপনাদের মনে হবে সন্দেশখালী মনে হবে বন্দ্যোপাধ্যায় আন্দোলন কেন করছেন না? তিনি পুরুলিয়া যাচ্ছেন, বাঁকুড়া যাচ্ছেন, তিনি জঙ্গলমহলে সফর করতে যাচ্ছেন। লোক রয়েছে যারা প্রচন্ড পরিমাণে উস্কাচ্ছে, যারা উস্কে নিয়ে মানুষকে চাচ্ছে যে ওখানে একটা বিভাজন করে নিয়ে মানুষের মধ্যে মানুষের দাঙ্গা লাগানোর জন্য।
হচ্ছে আপনারা অবশ্যই না না অবশ্যই গ্রামের মানুষ আপনারা যেখানে দেখতে পাচ্ছেন কেউ এতদিন কেউ যায়নি মানুষের দুঃখ কষ্ট জানার জন্য। এই মমতা বন্দ্যোপাধ্যায় আমফান হোক, আজকে বন্যা হোক, ঝড় হোক, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় করছে। আপনার মনে হতেই পারে আপনারা শুধু জয় শ্রীরামকে আপনারা করবেন, আপনারা শুধু বেটি বাচ্চা করছেন, সেটা আপনারা করতে পারেননি। আপনারা বলবেন আপনাদের কাজই তো সেটা, আপনারা শুধু ঝাড় দিবেন, মন্দির ঝাড় দিবেন, আপনারা মন্দিরে ঝাড় দিবেন, শুধুমাত্র মন্দির জয় শ্রীরাম করে নিয়ে আপনারা করবেন। আপনাদের মানুষের অ্যাকাউন্ট কথা বলে তো আপনাদের কথা বলে জনগণ শুনবে না, আপনাদের কথা আমাকে দেখে আপনার নেত্রী বলে আমাকে দেখে ভোট দেবে, আবার যখন ধরা পড়ে তখন বলে যে না আমি তাকে চিনি না, আমি জানতাম না, সে বিষয়ে খবর ছিল না। আর যখন জনগণ জেগে ওঠে তখন বলে তোমরা যা দুর্নীতি করেছো টাকাটা ফিরিয়ে দাও। এবং সন্দেশখালীতে দেখুন আপনাদের বিএলওর বসেছে, তাদেরকে নাটক করে জমি ঘুরিয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর আপনার নেত্রী একটু আগে বলল যে ধরা ভরে গেছে, ভান্ডার ভরে গিয়েছে, অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে পাপের ভরা ভরে গিয়েছে। মমতা ব্যানার্জি জানে সেই জনগণের কথাটাকে উনি নিজের গায়ে লাগিয়ে নিয়ে সেটা প্রচার করছে। পাপের ভরা ভরেছে পশ্চিমবঙ্গে, জনগণ জেনে গেছে। আর আপনাদের মানুষের পরিষেবা কিভাবে দিচ্ছে আপনি আজকে প্রতিনিয়ত খবর দেখুন। আজকেও বীরভূমে আপনাদের যে উন্নতি উন্নয়ন গ্রামে বাক্সতে পাওয়া যাচ্ছে, বাচ্চারা জখম হচ্ছে। দেখুন বীরভূমে আজকে প্রত্যেকটা দিন এমন একটা দিন নেই যে টিভির খবরে আমরা দেখতে পাই না যে যেখানে বোম উদ্ধার হচ্ছে না, আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে না। একমাত্র পশ্চিমবঙ্গে সেটা সম্ভব। এই ধরনের আগ্নেয়াস্ত্র বারুদ কোথা থেকে আসে? কোথা থেকে পশ্চিমবঙ্গে এই ধরনের আগ্নেয়াস্ত্র বোমার বারুদ বা বোম উদ্ধার হচ্ছে? বলুন বলুন, আমি প্রশ্ন করলাম। বেশ, আপনি একটু আগে মহিলাদের নিয়ে কথা বলছিলেন, এই প্রশ্নটা আমি গতকালকেও করেছিলাম, আজ আবার করছি এবং আজ আপনাকে করছি চৈতালিদি। এই যে আপনি একটু আগে বললেন মহিলাদের এই যে মহিলাদের প্রতি যে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, এই প্রশ্নটা আমি একটু আগেও করেছিলাম আপনাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া যাচ্ছেন, তিনি জঙ্গলমহল সফরে যাচ্ছেন, পুরুলিয়া যাচ্ছেন, সন্দেশখালীতে কেন যাচ্ছেন না তাহলে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী, আপনাকে এটাকে জানতে হবে। তিনি অবশ্যই যেহেতু আমাকে ইন্টারাপ্ট করলে এরকম করে হবে না, আপনাকে বলতে দিতে হবে। যখন ওই জায়গায় এরকম একটা 144 ধারা জারি আছে, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় চায় না সেখানে গিয়ে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার জন্য। প্রশাসন আছে, আপনি বলেন সিবিআই আছে, ইডি আছে, যখন ওখানে প্রশাসনের দ্বারা এই সিচুয়েশনটাকে আমরা সবাই মিলে চাই যে সিচুয়েশনটাতে হ্যান্ডেল হোক এবং যারা প্রকৃত দোষী সেই জায়গাটায় দোষীরা ধরা পড়ুক। কিন্তু ওখানে আপনি বলুন, ওখানে গিয়ে সেই জায়গাটাকে আরও বাজেভাবে একটা উত্তপ্ত পরিবেশ সবাই মিলে গিয়ে যদি তৈরি করা হয়, নিশ্চয়ই সেটা আমরা কখনোই কাম্য না। সেই জন্য মুখ্যমন্ত্রী গিয়ে তো সরাসরি মহিলাদের কথা শুনতে পারে, যাদেরকে বলছে বহিরাগত, উনি গিয়ে তো শুনতে পারে, কেন যাবে না? কেন যাবে না? জানেন তো আসবো আমি আপনার কাছে। চৈতালিদি বলুন, আপনি বলুন। ঐশানিদি আসবো। ঐশানিদি আসবো। আপনি চৈতালিদিকে বলতে দিন, একজন করে বলুন। চৈতালিদি বলুন, একজন করে বলুন। আমি যখন বলবো নিশ্চয়ই আমি চাইবো, আমি কারো ব্যাপারে বলতে যাবো না এবং ওনাদেরকে বলতে দিতে হবে। আর যদি ওনারা বলতে চায় তাহলে আমাকে এখান থেকে করে দেন, ওনারাই বলুন। বেশ, চৈতালিদি বলুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নিশ্চয়ই তার দলের প্রতিনিধি পাঠিয়েছে, আপনারা দেখেছেন যে ওখানে দমকল মন্ত্রী আমাদের সুজিত বসুকে পাঠিয়েছেন, তিনি গেছেন, এটাও আপনারা নিশ্চয়ই মিডিয়ার মাধ্যমে দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি যখন মনে করবেন নিশ্চয়ই অবশ্যই যাবেন। তিনি তার এখানে যেটা এখন সন্দেশখালীর উত্তপ্ত অবস্থা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি পাঠিয়েছে, প্রত্যেকটা দলই তার নিজস্ব প্রতিনিধি পাঠাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তার যখন মনে হবে যে অবশ্যই সেই জায়গাটায় এবং সেই জায়গায় প্রশাসন, পুলিশকে তো তিনি কখনোই বলেনি যে পুলিশ যাবে না। তার কাজ হলো জায়গাটাকে একজন মুখ্যমন্ত্রী হিসেবে সেই পরিস্থিতিটাকে
শান্ত করা, নিশ্চয়ই গিয়ে সেখানে উত্তপ্ত করা, এটা কখনোই তার কাম্য না। আজকে আমার সিপিএম এর বন্ধু বলছে তিনি কি করছেন, আজকে আপনারা পাশ থেকে গিয়ে সেই সিচুয়েশনটাকে আরো উত্তপ্ত করার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেখানে গিয়ে আরো সিচুয়েশনটা উত্তপ্ত করবে? সুজিত বসুকে পাঠিয়েছেন, তিনি গেছেন, সবার সঙ্গে কথা বলেছেন, এবং প্রশাসন আছে, প্রশাসনের কাজ করবে, প্রশাসনের কাজ করবে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছে। আজকে আপনারা যদি আপনারা সবই বুঝতেন তাহলে তো আজকে আপনারা সিবিআই ইডি লাগাতেন না। আজকে আপনারা যদি সবই বুঝতেন তাহলে সিবিআই ইডি আপনি লাগাতেন না। তাহলে আজকে আপনাদের মনে হচ্ছে, আমি সবসময় চাই যে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থাকে এবং আদালত ব্যবস্থাকে আমরা এখনো সম্মান করি এবং ভরসা রাখি। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাখে, সেখানে প্রশাসনকে পাঠিয়েছে, সেখানে তো আমি গিয়ে ঝগড়া বা অশান্তি করলে তো হবে না। সেই জন্যই তিনি যেটা প্রয়োজন মনে করছেন, সুজিত বসু গেছেন, এবং সেখান থেকে তিনি তার যখন মনে হবে তিনি অবশ্যই গিয়ে সেখানে পরিবারগুলোর সঙ্গে কথা বলবেন। সেই কাগজ আপনারা দেখান, আমার পরবর্তী প্রশ্ন আপনাকে, প্রতিনিধিরা ঢুকতে পারছে না, মীনাক্ষী মুখার্জিরা ঢুকতে পারছে না, পুলিশ আটকাচ্ছে, কেন আটকাচ্ছে? আপনাদের প্রতিনিধিরা ঢুকতে দিচ্ছে, আর আমাদের প্রতিনিধিরা ঢুকতে দিচ্ছে না। 144 ধারা মেনে আমরা বলছি একজনকে ঢুকতে দিন, আপনারা তাদেরকেও ঢুকতে দিচ্ছে না আপনাদের পুলিশ। কিসের জন্য? কিসের এত ভয় কিসের? আপনারা বললেন না, আপনারা বললেন, ঠিকই বলছেন। সুজিত বসুরা ঢুকছে, সুজিত বসুরা ঢুকছে না, সুজিত বসু একজন মন্ত্রী। আপনারা বলছেন মুখ্যমন্ত্রী ঢুকবে কেমন করে? লাগু হচ্ছে তাহলে না, মুখ্যমন্ত্রী ঢুকবে কেমন করে? যখন যাচ্ছে মুখ্যমন্ত্রী ঢুকবে কেমন করে? আপনি বলছেন 144 ধারা, আমাদের সুজিত বসু প্রতিনিধিদের আপনাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কিসের জন্য এই দ্বিচারিতা? কিসের জন্য হচ্ছে? সরকার কি চাইছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই না। সুজিত বসু কতদূর অবধি গেছে, আপনারা যতদূর যেতে পেরেছেন সুজিত বসু ঠিক ততটাই গেছে। সুজিত বসু কখনোই ওখানে গিয়ে পুলিশ এসে সামনে আটকায় না, উনি তো যায়নি, আপনারা তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন। উনি একজন যাওয়া হয়েছে, তখন তাদেরকে বাধা দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যখন পার্থ ভৌমিক এবং সুজিত বসু গিয়েছেন তারা অনায়াসে ঢুকে গেছেন। পার্থক্যটা কোথায়? চন্দ্রবাবুর কাছ থেকে জানবো। সুজিত বসু গেছে এবং প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল, খুব ভালো কথা। আমি মানলাম যে হয়তো বিরোধী দলের নেতৃত্বদের সেখানে যেতে দেওয়া হয় না, কারণ হচ্ছে তারা গিয়েও সত্যি বিষয়টা শুনে নিয়ে তারা হয়তো নানা রকম জায়গায় রিপোর্ট করবে বা যাই হোক। তো একটা কথা বলি, মানে দিনের বেলা আপনাদের প্রতিনিধি যাচ্ছে, রাত্রেবেলা সিরাজউদ্দিন শেখ শাহজাহানের ভাই তাদের দলবল নিয়ে গিয়ে মহিলাদেরকে যে অত্যাচার করা হচ্ছে, মারধর করা হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন বলুন। দেখুন, যদি কাউকে পৌঁছাতে দেওয়াই নাই হতো তাহলে মিডিয়া পার্সন তারা পৌঁছে গেছে। মিডিয়া তো মার খাচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। আপনি মিডিয়া মার খাচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। সত্যি কথা প্রকাশ্যে আনতে গেলে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে কেস দেওয়া হচ্ছে। একদমই না। তাহলে পরে শেখ শাহজাহানের বিরুদ্ধে কেস নিশ্চয় হতো না। যদি আজকে কেস পশ্চিমবঙ্গ সরকার না নিত, আজকে পুলিশ যদি দপ্তর না নিত, পশ্চিমবঙ্গ সরকার কোথায় কেস নিয়েছে? পশ্চিমবঙ্গ সরকার যদি কেস নিত তাহলে সন্দেশখালী তৈরি হতো না, এত মা বোনদের ইজ্জত হরণ হতো না। পশ্চিমবঙ্গ পুলিশ কেস নেয়নি দেখে আমাদের সাধারণ জনগণ জেগে উঠেছে, মা বোনেরা জেগে উঠেছে বলে কিন্তু আজকে কেস হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার পুলিশ প্রশাসন কোনো কেস নিত না, এটা চাপে পড়ে প্রেসারে পড়ে আগামীতে লোকসভা ভোট আছে এবং প্রথমে আপনারা ভেবেছিলেন ব্যাপারটা আমরা ধামা চাপা দেওয়ার চেষ্টা করব, যেরকম হাঁসখালিতে হয়েছিল, বক্তৃতা হয়েছিল, আপনারা তাই ভেবেছিলেন, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। কারণ আপনারা ভেবেছিলেন যে 2-1 মহিলা বা 2-4 5 10 বলছে এদেরকে বহিরাগত বলে চালিয়ে দেব, কিন্তু সেটা সম্ভব হয়নি। আমার প্রশ্ন, আপনাদের দিনের বেলা প্রতিনিধি যাচ্ছে, রাত্রেবেলা শেখ শাহজাহানের দলবল গিয়ে মহিলাদের প্রতি অত্যাচার কেন হচ্ছে এবং কি পুলিশ প্রশাসনের সামনে এত কিছু হবার পরে, কেস হওয়ার পরে, আগে তো পুলিশ প্রশাসনের সামনে মহিলাদের টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে তাদেরকে অত্যাচার করা হতো, কিন্তু আপনাদের পুলিশ কোথায়? রাত্রেবেলা শেখ শাহজাহানের টিম যখন অত্যাচার করছে মা বোনেদের উপরে, তখন আপনার প্রতিনিধি দল কোথায় থাকে সেটা বলুন। আপনি একজন মহিলা, দেখুন দলের জায়গায় থাকবে, কিন্তু সবার সম্মান, কিন্তু আপনি একটা মহিলার সম্মান নিয়ে কথা বলবেন। আপনি কোন দলে আছেন বলে আপনার নিজের দলকে সাপোর্ট করবেন, অন্যায় হয়ে গেলে সেটা কিন্তু ঠিক না। আমরা একটা সমাজে বসবাস করি, অন্যায়কে প্রশ্রয় দেবেন না।
কেন? মণিপুর আমাদের কেন? মণিপুরের কেন যথাযথভাবে আমাদের তদন্ত হচ্ছে, তাদেরকে কেস দেওয়া হয়েছে, তদন্ত হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। মণিপুরের ইস্যুটা একটা জাতি নিয়ে, একটা জাতি নিয়ে, একজন ব্যক্তিকে নিয়ে না। মণিপুরে কেস কোনো একজন ব্যক্তিকে নিয়ে না, ক্রিমিনাল কেস না। চন্দনবাবু, সেখানে আমার পরবর্তী প্রশ্ন, ঘটেছে। চন্দনবাবু আপনাকে আমার পরবর্তী প্রশ্ন। এখানে কখনোই ভিডিও দেখা যাচ্ছে না মহিলাদেরকে শ্লীলতাহানি করছে। এখানে একটা আমার পরবর্তী প্রশ্ন, আপনার সেটা মনে পড়ে না, আপনি এখান থেকে পার হয়ে গিয়ে মণিপুরের কথা বলেন বারে বারে। আপনাদের বারে বারে ওই একই ইস্যু, ওই একই ইস্যু, নির্ভয়া কাণ্ড আর মণিপুর ইস্যু। মণিপুর নিয়ে যখন কথা হচ্ছে আমি একটা প্রশ্ন করছি, মণিপুর নিয়ে যখন কথা হচ্ছে আমি একটা প্রশ্ন করছি। আপনি চন্দনবাবু, আপনাকে আমার প্রশ্ন। চৈতালিদি, ঐশানিদি, মণিপুর নিয়ে যখন কথা হচ্ছে আমার পরবর্তী প্রশ্ন, মণিপুরের সেই ভিডিও যদি ভাইরাল না হতো তাহলে কি মণিপুরের এই সমস্ত কাণ্ড সামনে আসতো? দেখুন, বর্তমান সোশ্যাল মিডিয়ার সময়, এখন বিষয়টা হচ্ছে যে কোনো জায়গায় কোনো কিছু হলে কোনো না কোনোভাবে কিন্তু খবর কিন্তু বা বিষয়টা প্রকাশ্যে আসেই। এবং মণিপুরের ইস্যুটা হচ্ছে এক জাতি এক শ্রেণীর লোককে নিয়ে তারা একটা অশান্তি করেছে। এর আগেও আপনারা দেখেছেন আসামে এক শ্রেণীর এক জাতির লোক তারা নানান রকমভাবে অশান্তি করার চেষ্টা করছে। আর এখানে কিন্তু যেটা সন্দেশখালীর বিষয়টা, মণিপুরের বিষয়টা কিন্তু পার্থক্য আছে, এখানে ব্যক্তি বিশেষ। আর শেখ শাহজাহানকে নিয়ে এখানে শেখ শাহজাহানের সঙ্গে আপনি মণিপুরের আমার কথা শেষ আমি বলতে দিন, আপনার সময় একজন করে বলুন, একজন করে বলুন। চন্দ্রবাবু, বিষয়টা হচ্ছে যে এনারা কিন্তু বারে বারে, আমি দিদির কাছে, চৈতালিদির কাছে একটা প্রশ্ন করি, মণিপুরের বিষয়টা সত্যি খারাপ হয়েছে, আমি মানলাম। আপনাকে একটা কথা বলি, আপনি বারে বারে আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে, উত্তর দিনাজপুর ছেড়ে বারে বারে চলে যান মণিপুরের দিকে। আমাদের উত্তর দিনাজপুরে যে নাবালিকা ধর্ষণ হয়েছে, হত্যা হয়েছে, তাদের বিষয়ে কি আপনাদের কোথাও কষ্ট হয় না? অবশ্যই কষ্ট হয়। তাহলে আপনারা কোনোভাবে একবারও কিন্তু সেই প্রশ্নটা তোলেন না। কোনো আন্দোলন কোনো কিছু কিন্তু আপনারা করতে গেলে আপনাদের তৃণমূল থেকে আর আপনার দলদাস পুলিশ কেস দেয় আমাদেরকে, আমাদের রাস্তাঘাটে আন্দোলন করতে গেলে কেস দেয়। আমাদের উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গের নাবালিকাদের কোনো ইজ্জতের দাম নেই। আপনি মালদাতে দেখলেন, রতুয়াতে দেখলেন কি সব ঘটেছিল, উলঙ্গ করে ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল। ডলি বর্মনের কথাটা ভুলে যাচ্ছেন। আপনাদের বাড়ির পাশের ঘটনা, সাহেবঘাটার ঘটনা, এইসব বিষয় আপনারা বলছেন না। শুনুন, ডলি বর্মনকে তো কেউ হত্যা করেনি ওখানে গিয়ে। আমাদের আপনি তো ওখানে তৃণমূলের লোকের তো আর আপনার ইয়ে করা হয়নি যে ওখানে ডলি বর্মনের। শুনুন, আমি কিন্তু বলছি না তৃণমূলের লোক করেছে, কিন্তু পুলিশ প্রশাসন, পুলিশ প্রশাসন, শুনুন আমাদের পুলিশ প্রশাসন কথার অর্থ কি? পশ্চিমবঙ্গের পুলিশ, পুলিশটা আপনারা, পুলিশটা আমারও। আপনারা রাজ্যের শাসনে আছে, আপনাদের কথা মতো শুনে, আপনাদের কথা মতো চলে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের নেতারা ক্রিমিনাল এত অন্যায় করে তাদেরকে অ্যারেস্ট করে না কেন? অন্য কোনো ব্যক্তি একটা ভুল করলে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, আপনাদের নেতাদেরকে অ্যারেস্ট করতে এত দেরি কিসের? আমার বলাটাই দেরি হয়। আমাকে উত্তরটা দিতে সময় দিতে হবে। আপনি প্রশ্ন করলেন, না আপনি টাইম নিয়ে উত্তর দেবেন, আর আমরা কথা বললে আপনি মাঝখানে ইন্টারফেয়ার করবেন, এটা তো ঠিক না। আমাদেরও তো জ্বালা যন্ত্রণা হচ্ছে, আমাদেরও জ্বালা যন্ত্রণা হয় যখন পশ্চিমবঙ্গে মা বোনেদের নাবালিকা ধর্ষণ হচ্ছে, তাদের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে। আমাকে বলতে দিতে হবে। আপনাদের পশ্চিমবঙ্গের মহিলাদেরকে নিয়ে, আপনার থেকেও আমার মহিলাদেরকে নিয়ে, সেটা পশ্চিমবঙ্গ হোক, ভারতবর্ষ, পৃথিবীর যে কোনো জায়গায়, কিন্তু আপনারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মহিলাদের কথা বলছেন। আপনি না, আপনি বললেন আমি এখন বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি, সন্দেশখালীর পরিস্থিতিটা দেখুন না। মণিপুর হলে পরে সেটা একটা সম্প্রদায়ের হয়ে যায়, কিন্তু পশ্চিমবঙ্গের হলে পরে ওটা হলো আপনাদের লোকের হয়ে যায়। মানে আপনাদের এই জিনিসটা আগে আপনাদেরকে দিতে হবে। না, আপনি বললেন, আমি বলেছি এক শ্রেণীর লোক সেখানে অশান্তি করেছিল। না, আপনি এটাকে ক্রস করতে পারেন না। এক শ্রেণীর লোক সেখানে অশান্তি করেছিল, কিন্তু এক ধরনের, কিন্তু এখানে একটা ব্যক্তি, এখানে দেখুন, এখানে একটা ব্যক্তিকে নিয়ে এত ধরনের অন্যায় অত্যাচার পশ্চিমবঙ্গে চলছে, আর এত চলছে শুধু, এবং কি
আপনাদের বড় বড় তৃণমূলের নেতারা অনেক এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। আগামীতে পরিষ্কারভাবে চলে আসবে, প্রত্যেকটা গ্রামগঞ্জের মহিলারা কিন্তু জেগে যাচ্ছে, প্রত্যেকটা গ্রামগঞ্জের মহিলারা জেগে গেছে। আর এবং দেখবেন এই ভোটের সময় আপনাদেরকে তারা ঠিক প্রতি উত্তর দেবে, ঠিক প্রতি উত্তর দেবে। আপনারা যখনই কোনো কিছু পশ্চিমবঙ্গে, আমি কেন বলছি পশ্চিমবঙ্গে কোনো বিষয় নিয়ে আপনাদের মাথা ঘামায় না, আপনারা মাথা ঘামান না, আপনারা ঘুরে ফিরে আপনাদের বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য মণিপুরে চলে যাচ্ছে। মণিপুরে সমর্থন আপনারা ভুলে যাচ্ছেন আজ আরো একটা বিষয় নিয়ে আমাদের আলোচনা করার আছে। চৈতালি দি, কিন্তু আপনার নেত্রী, আপনার চৈতালি চন্দনবাবু, আজ আরো একটা বিষয় রয়েছে আমাদের আলোচনার মধ্যে এবং আজ আরো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের শেষ দিকে এগিয়ে যাচ্ছি, আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে পদার্পণ করছি। চৈতালি দি, আজ আরো একটা বিষয় নিয়ে আমাদের আলোচনা করার রয়েছে, আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে এগিয়ে যাচ্ছি। বিষয়টি হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন। তো এই বিষয়ে আমি চন্দনবাবুর কাছ থেকে জানতে চাইবো, এই যে লোকসভা ভোটের আগে এই যে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হতে চলেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? অবশ্যই এটা অনেক আগে দরকার ছিল। আর বিষয়টা হচ্ছে দেখবেন সিএ নিয়ে অসুবিধাটা কাদের, আর অ্যাকচুয়ালি সাধারণ জনগণের অসুবিধাটা নেই। কিছু আঞ্চলিক দল আছে তাদের কিন্তু প্রচণ্ড অসুবিধা, তারা বহিরাগত সীমা ওপার থেকে নিয়ে এসে তাদেরকে নানান রকম ক্রাইমের সঙ্গে জড়িত করতো এবং দেখবেন আপনি ভোটের সময় নানান রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা, তাদের ক্ষেত্রে অসুবিধা। তো বিষয় হচ্ছে 2014 ডিসেম্বরের আগ অবধি যারা আমাদের ভারতবর্ষে এসছে এবং সব জাতির কথাই বলা হচ্ছে, কোনো জাতিকে বাদ দেওয়া হয়নি, তাদের কিন্তু সিটিজেনশিপ বা তাদের সার্টিফিকেট হবে। কিন্তু বিষয়টা হচ্ছে 2014 ডিসেম্বরের পরে একমাত্র এক জাতি মানে বলেছে যে যত আমাদের আশেপাশে দেশ আছে সেখানে কিন্তু আমাদের হিন্দু, শিখ, ঈসাই, জৈন তারা কিন্তু একদম এত অত্যাচারিত হয়েছে, তাদের কিন্তু দিন দিন সংখ্যা কমে যাচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে নানান রকমভাবে দেশে নানান রকমভাবে অত্যাচারিত হয়ে তারা কিন্তু দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। তাদের জন্য বলেছে যে আমাদের যারা বাইরে আছে তারা আমাদের যে কোনো জাতি আসলে পরে তাদেরকে আমরা সিটিজেনশিপ দেবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এইটা নিয়ে কিন্তু আপনি কিছুদিন আগে দেখেছিলেন সিএ নিয়ে কলকাতায় এক ধরনের লোক ট্রেনের লাইন উপরে ফেলেছিল, রেলগাড়িতে আগুন ধরিয়েছিল। তো বিষয়টা হচ্ছে যে আমার কথা হচ্ছে সিটিজেন বিল নিয়ে, সিএ বিল নিয়ে এক দল আছে বা কিছু আঞ্চলিক দল আছে তাদের খুব অসুবিধা, তারা এক শ্রেণীর লোককে নিয়ে না বোকা বানিয়ে তারা রাজনীতি করে। কিন্তু বিষয় হচ্ছে এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কেউ আমাদের দেশ থেকে বাইরে যাবে না, কাউকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে না, আমাদের যারা রাজনীতি নিয়ে নোংরামো করে তারা ভুল প্রচার করে। তা আমি সাধারণ জনগণকে বলবো এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। কিন্তু বিষয়টা হচ্ছে একটাই যে বর্তমান আমাদের কিন্তু ভারতের জনসংখ্যা অনেকটা বেড়েছে এবং দেখবেন অনেক ক্ষেত্রে হয়তো উনি ভুলে গেছিলেন, বলছি আমাদের জনসংখ্যা বাড়াতে নানা রকম এখন মানুষের অনেক বিশেষ চাহিদা বেড়েছে। তো দেখুন জনসংখ্যা বাড়ার সাথে কর্মসংস্থানেরও দরকার আছে, আজকে পশ্চিমবঙ্গে বলবো যেখানে, কিন্তু কিছু সমস্যা কিন্তু হচ্ছে। বেশ, আমরা আস্তে আস্তে স্ট্যান্ড পয়েন্টের দিকে এগিয়ে যাব, তবে স্ট্যান্ড পয়েন্টে আমি চৈতালি দিকে দিয়েই শুরু করব। শেষ হয়নি তো, আপনি বলে নিন। আচ্ছা, ও তো বিষয়টা হচ্ছে যে সিএ বিল হওয়া খুবই প্রয়োজনীয়, কারণ হচ্ছে না খুবই প্রয়োজনীয় কারণ বলছি, আবারও বলছি যে আমাদের ট্রাইব টিভির হ্যাঁ কোনটা আমারটা আপনারটা নয়, আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, স্ট্যান্ড পয়েন্টটা আমার শেষ করলাম আমি, তারপরে স্ট্যান্ড পয়েন্টে চৈতালি দি কি বলতে যাচ্ছে বলো। বেশ, তাহলে আমি একটু ওনার উত্তরে আমাকে একটু দিতেই হবে। উনি বলেছেন যে এই সিএ বিল বাইরে থেকে সব লোকরা মানে আসছে, অন্য দেশ থেকে আমাদের দেশে জনসংখ্যা বাড়ছে। তো আমার শুধুমাত্র একটাই প্রশ্ন আছে, তাহলে পরে বর্ডারে নিশ্চয়ই বর্ডার সিকিউরিটি ফোর্সটা নিশ্চয়ই নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে না? এত এত টাকা আমাদের কোষাগার থেকে যাচ্ছে তাদের বেতন দেওয়ার জন্য, তাহলে সেই লোকগুলো ঢুকছে কেমন করে? না এবার বর্ডারে তাহলে আপনাদের তাহলে একটা কথা বলি, আপনাদের পুলিশ প্রশাসন কি করছে? আপনারা তাদেরকে শেল্টার দিচ্ছেন, তো আপনারা শেল্টার দিচ্ছেন,
আপনারা শেল্টার দিচ্ছেন বলে কিন্তু তারা এই ধরনের কাজ করতে পারছে। আপনারা এর আগে গরু পাচারের সময় বলেছেন গোটা রাজ্য জুড়ে যেভাবে গরু পাচার হতো এবং গরু চোর এখন বর্তমান জেলে আছে। তো বিষয়টা হচ্ছে আপনারা সেনার উপরে সওয়াল করছেন। তো সিএ নিয়ে আজকে বহিরাগত যারা ঢুকছে আপনার ঘরে ঢুকছে, আপনার ঘরে ঢুকে তারা শেল্টার নিচ্ছে এবং আপনার নেত্রী আপনার অনেক নেতা নেত্রী বলেছে যে বাইরে থেকে যারা আসবে তাদেরকে আমরা রেশন কার্ড আধার কার্ড বানিয়ে দেবো। আপনাদের এটাই হচ্ছে মূল কারণ যে সিএ বিরোধিতা করা। আপনারা ওই দেখালে হবে না, বিএসএফ কিন্তু সম্পূর্ণ তার দিয়ে কিন্তু ধরে রাখে না, কোথাও না কোথাও না কোথাও অবশ্যই কোথাও না কোথাও ত্রুটি হয়েছে, তারপরে আপনাদেরকে দেখা উচিত। তো তারপর কেন তাহলে আপনাদের শেখ শাহজাহান তৈরি হবে না, তাহলে শেখ শাহজাহান তৈরি হবে না, আপনারা দেখবেন না। আরে শেখ শাহজাহান আজকে বহিরাগত গুন্ডাদেরকে নিয়ে অত্যাচার করতো, আরে শেখ শাহজাহানের মতো প্রচুর নেতারা গুন্ডা বদমাশরা এরকম ধরনের অত্যাচার করতো। সিএ হলে আপনাদের সবথেকে বেশি অসুবিধা। আমি এটাকে এখানে নার্সারির বাচ্চাও বলে দেবে আপনাদের। এই যখন আমি বলবো আশা করবো তখন বাকিরা ইন্টারাপ্ট করবে না, যেমন আমি করিনি। দেখুন, প্রথমে হচ্ছে মানুষ, ভারতবর্ষের মানুষ প্রতিদিনের জীবন যন্ত্রণায় ভুগছে। আজকে তাদের হাতে কাজ নেই, প্রতিটা জিনিসের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, সরষের তেলের দাম থেকে শুরু করে গ্যাসের সিলিন্ডারের দাম কোথায় ছাড়িয়ে যায়নি। 450 টাকার গ্যাসের সিলিন্ডার আজকে 1000 টাকা পার করে গেছে। এই প্রতিদিনের যন্ত্রণা বাদ দিয়ে এই যে বিজেপির মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা, আজকে ডিজিটাল এই করো, কালকে পরশুদিন রেশন কার্ড করো, ভোটার কার্ড করো, এই যে যন্ত্রণা, সেই আরেকটা যন্ত্রণার নাম হচ্ছে সিএ। আর এই নাগরিকত্ব আইন সংশোধনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে নতুন করে ভয় আর যন্ত্রণা তৈরি করা হচ্ছে। তাই আমরা এর বিরোধিতা করছি। আমরা বলছি মানুষের জীবন জীবিকাকে সাধারণ ছন্দে ফিরিয়ে আনতে হবে। যেভাবে মূল্যবৃদ্ধি বাড়ছে সেভাবে মানুষের হাতে কাজ দিতে হবে আর জিনিসপত্রের দাম কমাতে হবে। আজকে কেন্দ্র সরকার একটার পর একটা জনগণ বিরোধী নীতি নিয়ে যাচ্ছে, একটার পর একটা জনগণ বিরোধী নীতি নিয়ে যাচ্ছে। তাতে কৃষকের যেমন কোনো লাভ হচ্ছে না, তেমনই সাধারণ মানুষেরও কোনো উপকার হবে না। আজকে ডিটেনশন ক্যাম্পের কথা উনি বললেন, ওনাকে বলবো আসামে গিয়ে দেখে আসতে যে গত সময় ডিটেনশন ক্যাম্পের কি অবস্থা হয়েছিল আসামের নাগরিকদের। আমরা বলবো ওনাকে গিয়ে দেখে আসতে। তাই এই বিজেপির মিথ্যা কথা বলে এই রাজনীতি করা এটা চলবে না। এই দেশ থেকে এই রাজ্যে এই বিজেপির এই মিথ্যা কথা বলে রাজনীতি চলবে না। আর মানুষকে ভয় দেখানো বন্ধ করতে হবে। মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে। বেশ, চন্দন বাবুর জন্য স্ট্যান্ড পয়েন্ট যেমনটা ঐশানীদি বললেন সেই সূত্র ধরেই আমি আরও একটা প্রশ্ন করছি। সম্প্রতি রাহুল গান্ধী তার ভারত জোড়ো যাত্রার মধ্যে কিন্তু বলেছিলেন যে প্রধানমন্ত্রী কোনোদিনও সংখ্যালঘুদের এখানে থাকতে দেবে না, অর্থাৎ ভারতবর্ষে নাগরিকত্বের স্বীকৃতি দেবেন না। এই বিষয়ে আপনার স্ট্যান্ড পয়েন্ট এখন? বর্তমান ভারতবর্ষে যেসব জায়গায় বিজেপি সরকার আছে সেখানে সংখ্যালঘুরা সব থেকে ভালো আছে, সেখানে তাদের কোনো অসুবিধা নেই। আর রাহুল গান্ধী যেটা বলেছে আপনি দেখবেন যে 60-65 বছর ধরে যেসব জায়গায় মোটামুটি 10 বছর আগে যেসব জায়গায় দাঙ্গা হয়েছিল দেখবেন আপনি ইউটিউবে বা খবরে, কংগ্রেস সরকার থাকাকালীন কিন্তু দাঙ্গা হয়েছিল, বিজেপি সরকার থাকাকালীন কিন্তু কোথাও সেভাবে দাঙ্গা হয়নি। আর বিষয়টা হচ্ছে ইনারা এই জাতিভেদ নিয়ে কিন্তু রাজনীতি করে আসছে। এখন বর্তমান দেখবেন আমাদের গোটা ভারতবর্ষে যে সংখ্যালঘু ভাইয়েরা আছে, দাদারা আছে, তারা কিন্তু বিজেপির বিষয়টা বুঝে যাচ্ছে। আস্তে আস্তে তাদেরকে প্রত্যাখ্যান করছে, যারা তাদেরকে ভয় দেখাচ্ছে, ভয়ের কিচ্ছু নেই। আর যিনি আমাদের ঐশিনী দিদি বললেন যে উন্নয়ন বা উন্নতি বা কাজ পাচ্ছে না, আপনারা 34 বছরে একদম একজন বেকার যুবক যুবতীকে BMW দিয়েছিলেন ঘোরার জন্য। তো বর্তমান আপনাদের অবস্থাটা হচ্ছে আসমান সে গিরা, আপনারা ছিলেন আসমান, আর টিএমসি হচ্ছে খেজুর, মানে আসমান সে গিরা খেজুর মে আটকা। বর্তমান পশ্চিমবঙ্গে এই অবস্থা চলছে। টাইম আপ। আমি সোজাসুজি স্ট্যান্ড পয়েন্ট নিয়ে চৈতালিদির কাছে চলে যাব। চৈতালিদি, এই যে চন্দনবাবু যেটা বললেন সেই সূত্র ধরেই আমার পরবর্তী প্রশ্ন, এই যে কেন্দ্র কি এই কার মধ্যে দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে ভারতের নাগরিকত্বের স্বীকৃতি দেবেন? কারণ আমরা বহুবার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই মতুয়া বহুবার শুনেছি, আমরা মতুয়াদের বঞ্চিত হওয়ার এই বিষয়টি নিয়ে আপনার স্ট্যান্ড পয়েন্ট এখন থেকে 1 মিনিট। দেখুন, কেন্দ্র সরকার যেটা রয়েছে এখন বিজেপি সরকার,
তারা অবশ্যই আমরা সবাই ভারতবাসী, আমরা সবাই বুঝতে পারি, কারণ এখানে যারা আমরা ভোট দিই নিশ্চয়ই 18 বছরের পরে আমরা ভোটটা দিই, তো আমরা স্বতন্ত্র নাগরিক, আমরা বুঝতে পারি যে এখানে কিভাবে আমাদের ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে। যেখানে আজকে রাম মন্দির করার জন্য এত টাকা খরচা করা হয়েছে, সেখানে কিন্তু মসজিদ, বাবরি মসজিদটা এখনও কিন্তু সেখান থেকে তৈরি করা হয়নি। তাহলে আজকে যদি সেটাই হতো তাহলে দুটো একসঙ্গে হতো। যদি আজকে কেন্দ্র সরকার, বিজেপি সরকার যদি দুই সম্প্রদায়কে এক মনে করতো তাহলে নিশ্চয়ই সেখানে হতো। তো আজকে শুধুমাত্র হিন্দুত্বের দাবি দিয়ে তারা এগুলো করছে। এবং আমাদের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব জাতি ধর্মকে সমন্বয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলে, এবং মানুষের জন্য, মানুষের যেভাবে রুজি রোজগার বেশি হয় সেটার দিকে চিন্তা করেছে। এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, সবার জন্য করেছে। আজকে যদি আপনি দেখেন বিজেপি সরকার, যেমন সত্যি কথাই আমার সিপিএমের বন্ধু যে বলল যে উত্তরোত্তর দিনে জিনিসের দাম বেড়ে গেছে, আজকে ওনারা হয়তো অস্বীকার করবে, কারণ ওনারা জয় শ্রীরাম বললে হয়তো ওনাদের দাম কম নেয়, কিন্তু আজকে আমরা তৃণমূল করি আমাদের কাছ থেকে কম নেয় না। টাইম আপ। আমার লাস্ট স্ট্যান্ড পয়েন্ট ঐশানীদির জন্যে, এই যে যেমনটা এই মুহূর্তে সন্দেশখালিতে যে পরিস্থিতি বিরাজ করছে, তার মধ্যে থেকেই আমার প্রশ্ন হচ্ছে, এই যে বারবার একটা কথা বলা হচ্ছে সন্দেশখালিকে বিজেপি উস্কাচ্ছে, এ বিষয়ে আপনার কি মতামত? ঐশানীদি, আপনার স্ট্যান্ড পয়েন্ট এখন থেকে। শুনুন, সন্দেশখালিতে সাধারণ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে, আর এই বিজেপি বলে যে অপমান করা হচ্ছে সেই সাধারণ মানুষদের এই অপমান করা প্রথমে বন্ধ করতে হবে। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এর আগের দিন, সেই বলাটাকে বন্ধ করতে হবে এবং সন্দেশখালী মানুষের কাছে তাকে ক্ষমা চাইতে হবে। আজকে সন্দেশখালীর নেতারা, অজিত মাইতি, তিনি বলছেন যে আমার জীবনে সবথেকে বড় ভুল হচ্ছে আমি তৃণমূল দলটা করি। এটা শুধু অজিত মাইতি না, কদিন বাদে গোটা পশ্চিমবঙ্গের সব তৃণমূলের কর্মীরা হয়তো বলবেন যে তৃণমূল দলটা করাই তাদের জীবনের একমাত্র ভুল। আর এই বিজেপি কখনো মানুষের স্বার্থে কথা বলে না, তারা হিন্দু মুসলিম ভাগ করতে চায়, তারা সিএএ এসবের নামে রাজনীতি করে, ধর্ম দেখিয়ে, সংখ্যালঘু সংখ্যা বড় এসব দেখিয়ে রাজনীতি করতে চায়। আমরা বলি যে রুটি রুজির নামে রাজনীতি করতে হবে এবং এই দেশ এবং রাজ্যকে মানুষের বসবাসযোগ্য করে তুলতে হবে, তার বাইরে কোনো রাস্তা নেই। যেমনভাবে সন্দেশখালীর মা বোনেরা রাস্তায় ঝাঁটা লাঠি নিয়ে নেমে এসেছে, ঠিক তেমনভাবে মানুষ আগামী দিনে বিজেপির বিরুদ্ধেও রাস্তায় নামবে এবং এই লোকসভা নির্বাচনে বুঝিয়ে দেবে যে বিজেপি, তৃণমূলের এই ধর্মের রাজনীতি আর এই গুন্ডা রাজনীতি চলবে না। টাইম আপ। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, সন্দেশখালী এবং পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন। এবার দেখার বিষয় হচ্ছে গিয়ে শেখ শাহজাহান কবে গ্রেফতার হবেন, আর এই যদি নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হয় তাহলে পরবর্তীতে এর ফলাফল কি হবে। এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে আমি দিশা আরও নতুন এক অনুষ্ঠান নিয়ে এবং আরও নতুন এক আলোচনার বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। দেখতে থাকুন ট্রাইব টিভি। ধন্যবাদ।